আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহনারা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আছি। কোভিড-19 এই মহামারীর সাথে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। আমাদের আজকের যে সময়, যে যুদ্ধকালীন সময়, এই যুদ্ধকালীন সময়টা ভবিষ্যতের জন্য একটা উজ্জ্বল অভিজ্ঞতা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাটিকে উজ্জ্বল করে স্মরণীয় করে রাখার জন্য আমাদের দৈনন্দিন যে কার্যক্রম, শিক্ষা কার্যক্রম তার মধ্যে একটি, এবং এই শিক্ষা কার্যক্রমকে আমরা সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার জন্যই এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বিকল্প ব্যবস্থায় আমরা শিক্ষা প্রক্রিয়াটাকে চালু করে আসছি। তারই ধারাবাহিকতা হিসেবে আজকে আমার এই ক্লাসটি পরিচালিত হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং কবি নজরুল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে। যারা আমার এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং প্রতিনিয়ত আমাদের লেকচারগুলি ফলো করে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কিছু ক্লাস, বেশিরভাগ ক্লাসই আমরা ক্লাসরুমে শেষ করে এসেছি। যে অল্প বিস্তর কিছু ক্লাস বাকি আছে সেগুলোকে আমরা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কন্টিনিউ রেখে সিলেবাসটা শেষ করে দিতে পারবো আশা করছি। এবং তার ধারাবাহিকতায় আজকে আমরা নিব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় চ্যাপ্টারটি। এই সপ্তম অধ্যায় চ্যাপ্টারটি অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। দেখো বোর্ডে লেখা আছে, সবাই দেখতে পাচ্ছ আশা করছি। পদার্থের গঠন। এই পদার্থের গঠন চ্যাপ্টারের মধ্যে তিনটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে স্থিতি স্থাপকতা ধর্ম, দ্বিতীয় অংশটি হচ্ছে প্রবাহী ধর্ম, তৃতীয় অংশটি হচ্ছে সান্দ্রতা। আমরা আজকে এই পদার্থ গঠন চ্যাপ্টারের তিনটি অংশের মধ্যে শুধুমাত্র প্রথম অংশটি নিয়ে আলোচনা করব। সেই প্রথম অংশটি হচ্ছে স্থিতি স্থাপকতার ধর্ম। এবার আসি আমি মূল জিনিসে, যে স্থিতি স্থাপক ধর্মটা কি। স্থিতি স্থাপকতা এর ইংরেজি নাম হচ্ছে ইলাস্টিসিটি। কি বললাম আমি? ইলাস্টিসিটি, বাংলার স্থিতি স্থাপকতা। যে বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটি প্রসারিত হয়, অর্থাৎ বিকৃতি হয়, এবং বল অপসারণে সংকুচিত হয়, বস্তুর সেই ধর্মকেই বলা হয় স্থিতি স্থাপকতা বা ইলাস্টিসিটি। আর এই ইলাস্টিসিটি ধর্মটা যেই বস্তুর মধ্যে বিদ্যমান থাকবে সেই বস্তুটিকে বলা হবে ইলাস্টিক বস্তু। বাংলায় আমরা বলি স্থিতি স্থাপক বস্তু। এখন আসো, সকল বস্তুই কি তার স্থিতি স্থাপকতা ধর্মটা আনলিমিটেড পর্যন্ত বজায় রাখতে পারবে? তা কিন্তু না। তুমি বল প্রয়োগ করবে আর বস্তু তার স্থিতি স্থাপক ধর্মটা বজায় রাখবে, তা কিন্তু হবে না। বল প্রয়োগের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তু তার স্থিতি স্থাপক ধর্মটা বজায় রাখতে পারবে। কখনো সম্পূর্ণরূপে বজায় রাখতে পারবে, কখনো খানিকটা বজায় রাখবে, খানিকটা বিকৃত হবে, কখনো একেবারেই বজায় রাখতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থিতি স্থাপক ধর্ম বল প্রয়োগের উপরে নির্ভর করে তার বিভিন্ন রকমের আচরণকে প্রদর্শন করে। সুতরাং আমরা জানবো তাহলে কতটুকু বলের জন্য একটা স্থিতি স্থাপক বস্তু তার স্থিতি স্থাপক ধর্মটা সম্পূর্ণরূপে বজায় রাখতে পারবে, কতটুকু বলের জন্য মোটামুটি তার স্থিতি স্থাপক ধর্মটা কিছুটা বিকৃতি রেখেও বজায় রাখবে, আর কখন সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে সেটা প্লাস্টিক বা নমনীয় একটি বস্তুর মতন আচরণ করবে, সেটা আমরা একটা গ্রাফে বা লেখচিত্রের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আমি আশা করব যে ক্লাসেও তোমরা যেভাবে বুঝেছো এখনো আমার কথাগুলো সেভাবে শুনবে মনোযোগ দিয়ে, এবং পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হবে। আমরা এখন বোর্ডে চলে যাই। এখন আমি এখানে একটি ডায়াগ্রাম আঁকছি। এই ডায়াগ্রামে আমি দুইটি এক্সিস দিলাম। এই এক্সিসটি হচ্ছে এক্স এক্সিস আর এটি হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এক্সিসে আমি দিব সম্প্রসারণ
সম্প্রসারণ বা বিকৃতি। এক্স অ্যাক্সিসে আমি কি লিখলাম? সম্প্রসারণ বা বিকৃতি। সম্প্রসারণকে আমরা প্রসারণও বলতে পারি। বিকৃতি মানে কি? তার আকারের পরিবর্তন। এই টার্মটা যেহেতু আসছে আমি একটু এখানেই বলে শেষ করি। বিকৃতি মানে হচ্ছে আকারের পরিবর্তন। একটা ফোর্স করলে, একটা ঘুষি দিলে সে আঘাত পেল, তার নাকটা ভেঙে গেল, হ্যাঁ, তার চেহারা একটা বিকার হলো। এই যে চেহারার আকারের পরিবর্তন, বিকার, এটাকে আমরা বলি বিকৃতি। সেই বিকৃতি আমি এখানে লিখলাম অবলিক সম্প্রসারণ। ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি প্রয়োগ করব? ওয়াই অ্যাক্সিস বরাবর আমি প্রয়োগ করছি পীড়ন অবলিক বল। এখানে একটি কথা আছে, পীড়ন অবলিক বল। তাহলে হোয়াট ইজ পীড়ন? পীড়নটা কি? হোয়াট ইজ বল? বলটা কি? বলটা আমরা জানি, আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে পদার্থবিজ্ঞানের শুরুই হয়েছে আমাদের বলের ডেফিনেশন দিয়ে। বল হচ্ছে যেই জিনিস যা স্থির বস্তুর উপরে প্রয়োগ হয়ে তাকে গতিশীল করে, আর যদি বল প্রয়োগ না হয় তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে। তাহলে পীড়নটা কি? পীড়নটা যেহেতু বলের সাথে অবলিক, তাহলে বল মানেই কি পীড়ন? এখানে খুব ভালো করে তোমরা খেয়াল করবে এবং এটাকে তোমরা মাথায় ঢুকিয়ে নিবে। বল এবং পীড়ন ইজ নট সিমিলার। যদিও পীড়ন একটি বল, বলও একটি বল, তাহলে কি বল আর পীড়ন একই কথা? নো, there is a difference between ball and পীড়ন, a large big difference. ডিফারেন্সটা কি? তুমি এই কাঠের চেয়ারের উপরে একটি বল প্রয়োগ করছো, এই বোর্ডের উপরে একটি বল প্রয়োগ করছো, কিন্তু এই বলটাকে আমি পীড়ন বলবো না, আমি ওই বলটাকে পীড়ন বলবো। সেটা কি? তুমি একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলে, সেই বস্তুটি এই বল দ্বারা তার আকৃতির পরিবর্তন ঘটিয়ে আকৃতির বৃদ্ধি করলো, আকার বা আয়তনের বৃদ্ধি হলো, তার মধ্যে একটা বিকৃতি হলো। কতটুকু বিকৃত হলো? এতটুকু। সেই বিকৃত অংশের প্রতি একক ক্ষেত্রফল থেকে যে প্রতিক্রিয়ামূলক বলের উদ্ভব হয় সেটাকেই আমরা বলছি পীড়ন। তাহলে কি হলো পীড়ন? পীড়ন হলো আমি যে বল প্রয়োগ করব সেটাই পীড়ন না, আমার বল প্রয়োগ দ্বারা বস্তুর মধ্যে যে বিকৃতি হবে সেই বিকৃত অংশ থেকে প্রতি একক ক্ষেত্রফল হতে যে প্রতিক্রিয়ামূলক বলের সৃষ্টি হবে সেই প্রতিক্রিয়ামূলক বলটিকে বলা হচ্ছে পীড়ন। তাহলে পীড়নের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে আমি কি লিখব? পীড়ন হচ্ছে F ডিভাইডেড বাই A। এই এটা নিচে চলে আসার মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফল থেকে উদ্ভূত প্রতিক্রিয়ামূলক বলকেই বলা হচ্ছে পীড়ন। তাহলে তোমাদের কাছে এবার ক্লিয়ার বল এবং পীড়নের মধ্যে পার্থক্য কি? এবার আমি কনক্লুশনে আসি। ওই বলটাই পীড়ন যে বলটা দ্বারা বস্তুর বিকৃতি হবে। তুমি সারাদিন একটি বস্তুর মধ্যে বল প্রয়োগ করেই যাচ্ছ, তার আকৃতির কোনো পরিবর্তন নাই, তাহলে কিন্তু সেই বল থেকে কোনো পীড়ন সৃষ্টি হবে না, কোনো পীড়ন উদ্ভূত হবে না। যতক্ষণ না পর্যন্ত সেই বল দ্বারা বস্তুর আকৃতির কোনো পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে কোনো পীড়ন উদ্ভূত হতে পারবে না। তাহলে পীড়ন সৃষ্টি হওয়ার প্রথম শর্ত হচ্ছে বল দ্বারা বিকৃতি হতে হবে এবং সেই বিকৃতি থেকে পীড়ন সৃষ্টি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার? বল দ্বারা প্রথমে বিকৃতি হবে, বিকৃতি দ্বারা পীড়ন তৈরি হবে। তাহলে মোটামুটি আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে যে টার্মগুলো লিখেছি সেগুলো সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা হয়েছে। এবার আমি এই ডায়াগ্রামে চলে আসি। এই ডায়াগ্রামটার মধ্যে আমি কি দেখাতে চাচ্ছি? ভার সম্প্রসারণ লেখচিত্র দ্বারা একটি স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন ধর্মের ব্যাখ্যা, অর্থাৎ সে কখন পূর্ণ স্থিতিস্থাপক, কখন স্থিতিস্থাপক,
কখন প্লাস্টিক বা নমনীয় এবং কখন সে অসহনীয় ভার সহ্য করতে না পেরে ভেঙে যাবে অথবা ছিঁড়ে যাবে। ওকে, আচ্ছা, আমি এই ইন্টারসেক্ট বা মূল বিন্দুটাকে বলছি ও। আমি একটা গ্রাফ আঁকলাম, একটা আমি লেখচিত্র আঁকলাম, আঁকা বাঁকা একটা লাইন আঁকলাম, অনেকটা আঁকা বাঁকা, এখান থেকে উঠে গেল, আবার এখানে একটু গেল, আবার এখানে, আবার এখান থেকে নেমে গেল। তাহলে এটা কি? খেয়াল করো, ও থেকে এ বিন্দু পর্যন্ত, ও থেকে এ বিন্দু পর্যন্ত এই অংশটুকু যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে একটি সরল রৈখিক সম্পর্ক তৈরি হয়েছে। অর্থাৎ এখানে তুমি বল প্রয়োগ করছো এই পর্যন্ত, আর বস্তুটি বল দ্বারা প্রসারিত হচ্ছে। এই অংশটিকে আমরা বলবো বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করছে। কেন পূর্ণ স্থিতিস্থাপক বস্তু ন্যায় আচরণ করছে? সাপোজ আমি একটা বস্তুর উপরে বা একটা তারকে ঝুলাই দিলাম ঝুলন বিন্দু থেকে, সেই তারটা ও বিন্দু থেকে ঝুলে এ পর্যন্ত তার দৈর্ঘ্য। আমি এখানে একটা ওজন ঝুলালাম এই তারে, কত ওয়েট ঝুলিয়ে দিলাম? 1 কেজি। এই 1 কেজি ওয়েট ঝুলানোর ফলে তারটি দৈর্ঘ্যে সম্প্রসারিত হয়ে এতটুকু বৃদ্ধি পেল। আবার আমি যখন আস্তে আস্তে 1 কেজি ওজনটাকে কমিয়ে 800 গ্রাম, 500 গ্রাম, 400 গ্রাম, 300 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 0 গ্রামে নিয়ে আসব, তখন এটাও ধীরে ধীরে কি হবে? আবার সংকুচিত হয়ে কমতে কমতে ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। তখন আমরা এই বস্তুটিকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কেন এটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু? কারণ আমি এর উপরে যেইটুকু বল প্রয়োগের মাধ্যমে যতটুকু সম্প্রসারিত করেছি, যতটুকু বিকৃতি করেছি, বলটি সম্পূর্ণরূপে অপসারিত করার পরে ঠিক সম্পূর্ণরূপে সে কিন্তু আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটি বল অপসারণ দ্বারা যদি সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসে তখন আমরা তাদেরকে কি বলি? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এই ও থেকে এ পর্যন্ত বস্তু, স্থিতিস্থাপক বস্তুটা এই পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে। অর্থাৎ আমি যদি এ বিন্দু থেকে বলের পরিমাণ কমাতে থাকি, এখানে ওজন W = কি? বল। আমি যদি এ বিন্দু থেকে ওজনকে বা বলকে কমাতে 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 0 নিয়ে আসি, অর্থাৎ 0 বলের জন্য বস্তুটি দেখা যাবে বিকৃত হয়ে অর্থাৎ সংকুচিত হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ এই লাইন বরাবর 0 বলের জন্য আবার তার সম্প্রসারণ বা বিকৃতি কি হয়ে যাবে? 0। তাহলে এখানে আমি তাকে এখান থেকে এই পর্যন্ত আমি এই স্থিতিস্থাপক বস্তুর এই ধর্মটাকে বলবো সে একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতন আচরণ করেছে। এবার আসি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত। এই স্থিতিস্থাপক বস্তুটা কেমন আচরণ করত? এ বিন্দু থেকে আমি খানিকটা বল বৃদ্ধির মাধ্যমে তাকে বি বিন্দুতে নিয়ে যাওয়ার পরে তার সম্প্রসারণ কতটুকু হলো? এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে তার সম্প্রসারণ হলো, এখন আমি আবার যদি এই বলগুলোকে সম্পূর্ণরূপে অপসারণ করি তাহলে সম্পূর্ণরূপে আবার এখানে চলে আসার কথা, অর্থাৎ 0 বলের জন্য তার বিকৃতির মান হবে 0, যেহেতু এটা স্থিতিস্থাপক বস্তু। কিন্তু বাস্তবে কি দেখি আমরা? যে এখান থেকে যদি আমি বলকে অপসারণ করি তাহলে তার বিকৃতি আস্তে আস্তে কমবে, অর্থাৎ সেই দৈর্ঘ্যে যতটুকু বেড়েছিল আস্তে আস্তে কমবে। কমতে কমতে 0 বলের জন্য তার বিকৃতি 0 না হয়ে বিকৃতি কোথায় চলে আসবে? এখানে। খেয়াল করো ছাত্রছাত্রীরা, 0 বলের মান যখন 0
তখন বস্তুর এই কার্ভ লাইনটাকে আমি পিছন দিকে বর্ধিত করতে করতে নিচে এসে এক্স এক্সিসে সে কিন্তু শূন্য জায়গায় এসে মিলবে না, সে কোথায় এসে ইন্টারসেক্ট করলো, কিছু পরিমাণ স্থায়ী বিকৃতি তার মধ্যে থেকে গেল। তাহলে এখন দেখো আমি 1 কেজি ওজন দিয়ে তাকে যতটুকু বিকৃতি করেছিলাম, সম্প্রসারণ করেছিলাম, আমি যদি এখন 1.5 কেজি দেই তাহলে সে এতটুকু বৃদ্ধি পাবে। কিন্তু 1.5 কেজি থেকে আমি যদি তাকে 0 কেজিতে নিয়ে আসি তাহলে তার সম্পূর্ণরূপে এখানে চলে আসার কথা, কিন্তু এখানে না এসে সে সম্পূর্ণরূপে সংকুচিত না হয়ে কিছুটা সংকুচিত হবে, কিন্তু সম্পূর্ণরূপে সে সংকুচিত হতে পারবে না। তার মধ্যে কিছুটা স্থায়ী বিকৃতি থেকে যাবে। এই যে স্থায়ী বিকৃতি তার মধ্যে থেকে যাচ্ছে, তাহলে কি আমি তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে পারবো? সে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হবে না। কারণ পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর সংজ্ঞায় বলা হয়, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হওয়ার শর্তই হচ্ছে কোন বস্তুর উপরে বল প্রয়োগে যতখানি প্রসারিত হবে, বল অপসারণে সংকুচিত হয়ে সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসবে। এটাকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ধর্ম। এখন সম্পূর্ণরূপে অপসারণ, বল সম্পূর্ণরূপে অপসারণ দ্বারা সে যদি একেবারেই আগের অবস্থায় ফিরে না এসে কিছুটা বিকৃতি তার মধ্যে থেকে যায়, তাহলে আমি তাকে বলবো শুধুমাত্র স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আমি আর তাকে বলতে পারবো না। আমি তখন কেবলমাত্র তাকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে আমি এখন এটা লিখে ফেলি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কতটুকু? এ থেকে বি পর্যন্ত সে এ থেকে বি পর্যন্ত শুধু সে স্থিতিস্থাপক বস্তু, আর 0 থেকে এ পর্যন্ত সে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে 0 থেকে এ পর্যন্ত বস্তুটি একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করছে, আর এ থেকে বি পর্যন্ত সে একটি স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করছে। এবার বি বিন্দুতে তার উপরে আমি যতটুকু বল প্রয়োগ করেছি তার চাইতে আর খানিকটা বেশি বল যদি প্রয়োগ করি, এই বলের মান কিন্তু খুব বেশি হবে না। 1.5 কেজি থেকে জাস্ট 1.6 হবে না, 1.55, মানে আর 500 গ্রাম বলের জন্যই তার বিকৃতি হয়ে যাবে অনেক বেশি, বি থেকে সি। তাহলে 1.55 কেজি বলের জন্য তার বিকৃতি বা সম্প্রসারণ হয়ে গেল অনেক বড়। অর্থাৎ আমি যদি এটা এই চিত্র দিয়ে দেখাই যে 1.55 এর জন্য সে দেখা গেল অনেক বেশি দৈর্ঘ্যে সম্প্রসারিত হয়ে গেল, তার মানে তার বিকৃতি আদি অবস্থা থেকে অনেক পরিমাণ বেড়ে গেল। এখন এই 1.55 কেজি ভর থেকে, ওজন থেকে আমি যদি ধীরে ধীরে ওজনটাকে কমায়ে 0 কেজিতে নিয়ে আসি, তাহলে সে এইখান পর্যন্ত চলে আসলে পূর্ণ স্থিতিস্থাপক, কিছুটা আসলে স্থিতিস্থাপক। কিন্তু আসলে বাস্তবে কি হবে? বাস্তবে যেটা হবে যে এই 1.55 থেকে আমি যদি কমাতে শুরু করি, তাহলে তার বিকৃতি সংকুচিত হয়ে একটা বড় স্থায়ী এখানে আসবে মোটামুটি, এবং একটা বড় স্থায়ী বিকৃতি তার মধ্যে থেকে যাবে। এটা আমরা গ্রাফ থেকেও দেখতে পারি যে অল্প একটু বল, মাত্র 500 গ্রাম বলের জন্য বস্তুটি কোথায় আসলো? বস্তুটি আসলো সম্প্রসারিত হয়ে বি থেকে সি বিন্দুতে। এখন সি বিন্দু থেকে আমি বলের মান ধীরে ধীরে কমাচ্ছি, অর্থাৎ ভর তাকে কমায় দিচ্ছি। কমাতে কমাতে 0 ভরের জন্য সে কোথায় চলে আসলো? এখানে। অর্থাৎ সে একটা বড় স্থায়ী বিকৃতি তার মধ্যে রয়ে গেল। 0 বলের জন্য একটা বড় স্থায়ী বিকৃতি তার মধ্যে রয়ে গেল। অর্থাৎ আসলে আসা উচিত ছিল কোথায়? 0-তে, কিন্তু এই 0-তে না এসে সে কি হলো? একটা বড় স্থায়ী বিকৃতি। এটা সম্প্রসারণ অথবা বিকৃতি, অবলিক বিকৃতি। তাহলে এটা কিসের লাইন? বিকৃতির লাইন। তাহলে এত বড় একটা স্থায়ী বিকৃতি তার মধ্যে যদি রয়ে যায়, তখন আমরা সেই বস্তুকে না বলবো পূর্ণ স্থিতিস্থাপক, না বলবো স্থিতিস্থাপক,
আমরা সেই বস্তুটিকে বলবো শুধুমাত্র প্লাস্টিক বা নমনীয় বস্তু। প্লাস্টিক বা নমনীয় বস্তু। নমনীয় বস্তু খালি লম্বাই হবে। যেমন তোমাদের বাসা বাড়িতে প্লাস্টিকের জিনিস দিয়ে তোমরা এক্সামিন করে দেখো যে সেখানে ভর দিলে বা টানলে সেটা লম্বাই হবে, ছেড়ে দিলে কিন্তু একটা বড় স্থায়ী বিকৃতি তার মধ্যে রয়ে যাবে। ছেড়ে দিলে অল্প পরিমাণ সংকুচিত হবে। প্লাস্টিকের ব্যাগগুলো আমরা যদি টানি সেগুলো লম্বা হয়, ছেড়ে দিলে সামান্য একটু সংকুচিত হয় কিংবা হয়ও না, তাহলে ওই লম্বাটা থেকেই যায়। তার মানে কি, তার মধ্যে একটা স্থায়ী বিকৃতি রয়ে গেল। তাহলে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে এবং বল প্রয়োগ করলে যতটুকু সম্প্রসারিত হয়, বল অপসারণ করলে যদি তার মধ্যে ওই বিকৃতি সম্প্রসারণটা সম্পূর্ণরূপে রয়ে যায় বা বেশিরভাগ রয়ে যায় বা স্থায়ী বিকৃতি হয়ে যায়, তখন আমরা তাকে আর স্থিতিস্থাপক বস্তু বলতে পারবো না। তখন আমরা তাকে বলবো প্লাস্টিক বা নমনীয় বস্তু। কি বলবো আমরা? প্লাস্টিক বা নমনীয় বস্তু। এখন আসো, সি বিন্দু থেকে আমি তাকে কিছু ভার চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, অথবা এমন একটু সামান্য ভার দিলাম আর 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম, দেখা যাবে সে সেটা সহ্য করতে না পেরে ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। এখানে সামান্য একটি ভার বাড়িয়ে দিলে এটা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, অথবা লম্বা হতে হতে এক সময়টা নষ্ট হয়ে যাবে। তখন সেই ভারটাকে আমি বলবো অসহনীয় ভার। অসহনীয় ভার। তাহলে এখানে আমি কি বলবো? তাকে অসহনীয় ভার। অসহনীয় ভার হচ্ছে সেই ভার বা অসহনীয় বল হচ্ছে সেই বল যেই বল দ্বারা বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্মকে সম্পূর্ণরূপে নষ্ট এবং বস্তুটি আর স্থিতিস্থাপক বস্তু হিসেবে আচরণ করতে পারে না, তার ধর্মটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, সে ছিঁড়ে যায়, ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এটার একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটি হচ্ছে সর্বনিম্ন যে ভারের জন্য বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্মকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে এবং বস্তুটি ভেঙে যাবে, ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তখন সেই ভারটাকে আমরা বলবো অসহনীয় ভার। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা এই গ্রাফ থেকে কি কি শিখলাম? প্রথমে হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর একটা ডেফিনেশন শিখলাম। আমি এগুলো একটু পয়েন্ট করে লিখে নিচ্ছি, আর তোমরাও চাইলে খাতায় একটু পয়েন্ট করে লিখে নিতে পারো, কারণ এখান থেকে অনেকগুলো ডেফিনেশন আসবে। সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। নাম্বার 2 বলো তো কি হবে? নাম্বার 2 হচ্ছে শুধুমাত্র স্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম বলতে পারো তোমরা, স্থিতিস্থাপক ধর্ম বলতে পারবো। তারপরে আসো প্লাস্টিক বা নমনীয় ধর্ম বা বস্তু, অসহনীয় ভার। নাম্বার 5টা কি হবে? স্থিতিস্থাপক সীমা। নাম্বার 6 পীড়ন। নাম্বার 7 বিকৃতি। তাহলে এই জিনিসগুলো আমরা আজকে শিখলাম এবং এই গ্রাফটাও শিখলাম। তাহলে জিনিসগুলো থেকে আমি আরেকটু ছোট ছোট টাচ করে যাই, যেহেতু আমি বোর্ডটা মুছে ফেলে পরে অন্য জিনিসে চলে যাব, এটা আগে জাস্ট একটু সংক্ষেপে টাচ করে যাই। পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটি প্রসারিত হবে এবং বল অপসারণে সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসবে, তখন আমরা বস্তুর এই ধর্মটাকে বলি পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম। যে বস্তু এই ধর্মটাকে প্রকাশ করে বা ধরে রাখে বা বজায় রাখে, সেই বস্তুটিকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। নাম্বার 2 স্থিতিস্থাপক ধর্ম। স্থিতিস্থাপক ধর্ম হচ্ছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে বস্তুটি প্রসারিত হবে, বল অপসারণে সংকুচিত হবে। এটা সম্পূর্ণরূপে সংকুচিত হবে না, কিন্তু হবে, বেশিরভাগটাই হবে। আচ্ছা, প্লাস্টিক বা নমনীয়, এটা হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে বস্তুটি সম্প্রসারিত হবে
বা বিকৃতি হবে, কিন্তু বিকৃতি এত বেশি হবে যে তুমি বল অপসারণ করলে সেই বিকৃতিটা স্থায়ী হিসেবে তার মধ্যে রয়ে যাবে, বল অপসারণ দ্বারা সে সংকুচিত হয়ে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তখন আমরা তাকে বলি প্লাস্টিক বা নমনীয় বস্তু। নেক্সট, স্থিতিস্থাপক সীমা। যদিও এগুলো আসলে ধাপে ধাপে আস্তে আস্তে এটাই আগে আসবে। স্থিতিস্থাপক সীমা হচ্ছে যেই বল সর্বোচ্চ, যেই বল পর্যন্ত কোন স্থিতিস্থাপক বস্তু তার স্থিতিস্থাপক ধর্ম পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর বা ধর্মের ন্যায় আচরণ করে, সর্বোচ্চ বলের সর্বোচ্চ যে সীমা পর্যন্ত। ওই যে এখানে 1 কেজি বল, 1 কেজি বল বা 1 কেজি ভারের জন্য সে তার পূর্ণ স্থিতিস্থাপক ধর্মটা বজায় রেখেছিল, অর্থাৎ 1 কেজি আমি অপসারণ করলাম, আবার সংকুচিত হয়ে সে আগের অবস্থায়, সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে গিয়েছে। তাহলে এই 1 কেজি যে লিমিটটা, এটাই হচ্ছে তার স্থিতিস্থাপকতার সীমা। তোমরা বইতে বা বিভিন্ন জায়গায় বা নেট থেকেও যদি নামাও দেখবা যে স্থিতিস্থাপক প্রত্যেকটা ডেফিনেশনে বলা আছে, যেখানে প্রয়োজন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে। আমি কিন্তু এতক্ষণ এই টার্মটা তোমাদেরকে বলি না, যেহেতু আমি বুঝি না। এখন যেহেতু এটা বোঝানো হয়ে গেছে, এখন এই টার্মটা আমি ইউজ করব। সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটি প্রসারিত হবে এবং বল অপসারণে সংকুচিত হয়ে সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসবে, সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে স্থিতিস্থাপক সীমা হচ্ছে সেই বল, যেই বল পর্যন্ত বস্তুটি তার পূর্ণ স্থিতিস্থাপক ধর্মকে বজায় রাখতে পারবে, ধরে রাখতে পারবে, নিজের মধ্যে বজায় রাখতে পারবে, সেটা কি বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আমরা লেখচিত্র দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি, এবং এই লেখচিত্রটা যদি ক্যাপশন দেই, আমরা সেটা ক্যাপশন দিতে পারি কি, ভার সম্প্রসারণ লেখচিত্রের মাধ্যমে একটি স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন ধর্মের ব্যাখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছো এইটুকু। এখন আমরা এই অংশটুকু, নিচে কি দেখা যাচ্ছে, আমি বোর্ডটা একটু মুছে ফেলি, একটু কম করি, এই নিচের অংশটুকু মুছে ফেলি। নিচের অংশটুকু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি আসি যে কিভাবে এই স্থিতিস্থাপক ধর্মটার ব্যাখ্যা দিতে পারি। বস্তুর মধ্যে এমন কি হয়, এটা তো নিশ্চিত তরলের হয় না, গ্যাসে হয় না, এটা কি হয়, কঠিন পদার্থের মধ্যে হয়। তাহলে কঠিন পদার্থের মধ্যে এমন কি হয়, বা কঠিন পদার্থের মধ্যে এমন বিশেষ কি গুণ আছে, বিশেষ কি বৈশিষ্ট্য আছে, যার মধ্যে এই স্থিতিস্থাপক ধর্মটা সে প্রদর্শন করতে পারে। এটাকে আমরা আন্তঃআণবিক ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারি। কি বললাম আমি? আন্তঃআণবিক ব্যাখ্যা দ্বারা বোঝাতে পারি। সাধারণত বা আমরা জানি সকল পদার্থই অণু দিয়ে গঠিত। কঠিন পদার্থের মধ্যে এই অণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে শক্ত হয়ে বন্ডিং আকারে থাকে। গ্যাসে এই বন্ধন নাই বললেই চলে, পানিতে সামান্য আছে, কিন্তু সেটাও খুব লুজলি বাউন্ড। এখন আমরা আলোচনা করছি কঠিন পদার্থ নিয়ে, যে পদার্থে অণুগুলোর মধ্যে এই বন্ধনটা আছে। এখন কঠিন পদার্থে দুটি অণুর মধ্যে যে বন্ধন আছে, সেই বন্ধনের কারণে অণুগুলো একটা ডিস্টেন্সে থাকে। সেই ডিস্টেন্সটাকে আমি বলছি আন্তঃআণবিক দূরত্ব। দুটি অণুর মধ্যে, এখানে দুইটা অণু আছে, এ অণু, বি অণু। এই দুটি অণুর মধ্যে মিনিমাম একটি দূরত্ব আছে, যেই দূরত্বে থাকলে পরে এই অণু দুটি কেউ কারোর উপরে কোনো আকর্ষণ বল প্রয়োগ করবে না, বিকর্ষণ বল প্রয়োগ করবে না, অর্থাৎ তারা সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। সাম্যাবস্থা মানে হচ্ছে দুটি অণুর মধ্যে মিনিমাম এমন একটি দূরত্ব, যেই দূরত্বে থাকলে পরে
অণু দুটি কেউ কারোর উপরে কোনো আকর্ষণও প্রয়োগ করবে না, কোনো বিকর্ষণ বলও প্রয়োগ করবে না। এখন এই অণু দুটোকে তোমার মন চাইলো যে না, আমি এদেরকে জোর করে ইন্টার অ্যাটমিক ডিসটেন্স বাড়াবো, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব তৈরি করব, তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি করব। তাহলে তোমাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বাহ্যিক বল। আমরা এটা বাইরে থেকে প্রয়োগ করছি বিধায় আমরা কি বলছি, এটা বাহ্যিক বল। ওকে, আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করে কি করলাম, এই দুইটা অণুর মধ্যে ইন্টার অ্যাটমিক ডিসটেন্স বৃদ্ধি করলাম, তাই না? আচ্ছা, এই দুটো অণুর মধ্যে যদি আমি ইন্টার অ্যাটমিক ডিসটেন্স বৃদ্ধি করি, তাহলে এখন আমার তাদের মধ্যে দূরত্ব কত, 8। আমি বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে অণু দুইটার মধ্যে দূরত্ব বৃদ্ধি করলাম। এই অণু দুইটার মধ্যে যখন দূরত্বটা বৃদ্ধি হলো, এর আগে তারা কি অবস্থায় ছিল, সাম্যাবস্থায় ছিল। যখন তারা সাম্যাবস্থায় ছিল তখন কেউ কারোর উপরে কোনো আকর্ষণ অথবা বিকর্ষণ কোনো বলই প্রয়োগ করে নাই। খুব ভালো করে খেয়াল করো। কিন্তু এখন আমি যখন বল প্রয়োগের মাধ্যমে জোর করে তাকে সরিয়ে দিলাম, তাদেরকে, এই দুইটা অণুকে সরিয়ে দিলাম দুই দিকে, এখন তারা যেহেতু সাম্যাবস্থা থেকে দূরে সরে গেল, তাহলে তাদের মধ্যে একটা পরিবর্তন আসলো। এই পরিবর্তনকে আমরা বলি বিকৃতি। এই বিকৃতি বাহ্যিক বল দ্বারা হলো। কিন্তু অণুগুলো কি চিন্তা করবে, যে আমরা সাম্যাবস্থায় ছিলাম, এখন সেখান থেকে আমাদেরকে জোর করে সরানো হয়েছে, সুতরাং সাম্যাবস্থা থেকে যতটুকু তাদেরকে ডিসপ্লেসড করেছি, সরণ ঘটিয়েছি, সেই ততটুকু দূরত্বে প্রতি একক দৈর্ঘ্য হতে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে, যেই প্রতিক্রিয়া বল দ্বারা তারা আবার চাইবে আগের অবস্থানে অর্থাৎ সাম্যাবস্থানে ফিরে আসতে। তাহলে একটু চিন্তা করো, আমি বল প্রয়োগ দ্বারা তাদেরকে কি করেছি, দূরে সরিয়েছি। যতক্ষণ ধরে তারা দূরে সরে গেছে ততক্ষণ ধরে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়েছে। এই প্রতিক্রিয়া বল দ্বারা তারা চেয়েছে আবার কাছে চলে আসতে। তাহলে এই প্রতিক্রিয়ার ধর্মটা, এই প্রতিক্রিয়া বলের ধর্মটা কি, আকর্ষণ ধর্মী। তাহলে আমি যখন বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে দুটি অণুকে পরস্পর থেকে দূরে সরিয়ে দিব, তখন অণু দুটা আকর্ষণ বল প্রয়োগের মাধ্যমে আবার কাছাকাছি এসে সাম্যাবস্থান পর্যন্ত আসতে চেষ্টা করবে। এটা কার সাথে মিলে, বা এই ঘটনার ফলে পদার্থটার কি অবস্থা হয়, সে কিন্তু স্থিতিস্থাপক ধর্মের একটা ধর্ম বা একটা জিনিসকে প্রকাশ করছে। সেটা কি, ওই যে আমি বলেছিলাম যে স্থিতিস্থাপক বস্তুর মধ্যে বল প্রয়োগের মাধ্যমে যদি তার বিকৃতি ঘটায়, এই বিকৃতি দুই রকম হতে পারে। সে দৈর্ঘ্যে লম্বা হবে অথবা বা প্রসারিত হবে, হতে পারে সে সংকুচিত হবে। এখানে কি হয়েছে, প্রসারিত হয়েছে। আমি বল প্রয়োগ করা থামিয়ে দিব, সে আবার আপনা আপনি সংকুচিত হবে। এই যে আপনা আপনি সংকুচিত হবে, কেন হবে, কারণ তার মধ্যে সাম্যাবস্থা থেকে দূরত্ব সৃষ্টির মাধ্যমে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়েছে। ততক্ষণ পর্যন্ত এই বলটা তৈরি হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি তাকে ইন্টার অ্যাটমিক ডিসটেন্স থেকে দূরত্ব বৃদ্ধির মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে দূরত্ব বৃদ্ধি করেছি, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একটি প্রতিক্রিয়া বল তৈরি হয়েছে। এবং যখন আমি বল প্রয়োগ করা থামিয়ে দিব, স্টপ করে দিব, বাহ্যিক বল আর অ্যাপ্লাই হবে না, তখন সেই প্রতিক্রিয়া বলের কারণে তারা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এই ফিরে আসাটা হলো সংকোচন। আর আমি যে বল প্রয়োগ করে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছি, এটা হলো প্রসারণ। তাহলে আন্তঃআণবিক দূরত্ব দ্বারা বা আন্তঃআণবিক ব্যাখ্যা দ্বারা আমরা কি করতে পারি, এই পদার্থের স্থিতিস্থাপক ধর্মটাকে ব্যাখ্যা করতে পারি। যে অণুগুলোর মধ্যে এই ঘটনাটা ঘটে বলেই সে স্থিতিস্থাপক ধর্মটা প্রদর্শন করতে পারে। এবার আমি আরেকটা বৈশিষ্ট্য বলি, যখন তাদের মধ্যে ইন্টার অ্যাটমিক ডিসটেন্স থাকে এতটুকু। আচ্ছা, এটা আমি মুছে ফেলি। দেখো,
এবার আরেকটু খেয়াল করো, হ্যাঁ, এই যে অণুগুলোর মধ্যে ইন্টার অ্যাটমিক ডিসটেন্স আর নট। এখন আমি চাচ্ছি এই দূরত্বটা জোরপূর্বক বা বাহ্যিক বল দ্বারা সংকুচিত করতে, বাহ্যিক বল দ্বারা সংকুচিত করতে। তাহলে আমি এখন বল প্রয়োগ করব কোন দিকে? এই দিকে। এই বল প্রয়োগ দ্বারা অণু দুটাকে সংকুচিত করব, বাহ্যিক বল দ্বারা অণু দুটোকে সংকুচিত করব, আন্তঃআণবিক দূরত্বের চাইতেও সংকুচিত করে তাদেরকে কাছাকাছি নিয়ে আসব। যখন ইন্টার অ্যাটমিক ডিসটেন্সে তারা থাকে তখন কিন্তু তারা সাম্যাবস্থায় থাকে, আর ইন্টার অ্যাটমিক ডিসটেন্স থেকে আমি যখন জোরপূর্বক তাদেরকে কাছাকাছি নিয়ে আসি তখন কিন্তু তাদের মধ্যে দূরত্বটা কি হলো? কমে গেল। মনে করো এখন দুটি অণুর মধ্যে দূরত্ব এটা হলো r। এই যে দূরত্বটা কমে গেল বাহ্যিক বা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লিকেশনের ফলে, তাহলে তাদের মধ্যে কিন্তু এখন এই যে এতটুকু দূরত্ব তারা যে কমিয়ে পরস্পর কাছাকাছি আসলো, এই দূরত্বটার প্রতি একক দৈর্ঘ্য থেকে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া বল উদ্ভব হয়েছে, যেটাকে আমরা স্থিতিস্থাপকের ভাষায় বলি পীড়ন। এই যে প্রতিক্রিয়া বলটা তাদের মধ্যে থেকে উদ্ভূত হয়েছে, এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে পীড়ন। তাহলে আমি তাদেরকে সংকুচিত করার ফলে এখন পীড়ন উদ্ভূত হলো। তাহলে এই পীড়নটাকে, পীড়ন ইজ নাথিং বাট ওয়ান কাইন্ড অফ ফোর্স, কিন্তু এটা কি? রিঅ্যাক্টিভ ফোর্স। প্রতিক্রিয়া বল, প্রত্যায়নী বল। আমি বল প্রয়োগ করেছি, পীড়ন উদ্ভূত হয়েছে। আমি বল প্রয়োগ করেছি, বিকৃতি হয়েছে, পীড়ন উদ্ভূত হয়েছে। আমি বল প্রয়োগ করছি, তার বিকৃতি হয়েছে সংকোচন ধর্মী, এবং তার ফলে যে পীড়ন উদ্ভূত হয়েছে সেই পীড়নটা হবে এখন প্রসারণ ধর্মী। কি বললাম আমি? পীড়নটা হবে এখন প্রসারণ ধর্মী। অর্থাৎ আমি বল প্রয়োগ করার ফলে সে সংকুচিত হয়েছে অণু দুটো, এখন বল অপসারণের ফলে অণু দুটো বলবে আমাকে জোর করে সংকুচিত করেছো, কাছাকাছি এনেছো, আমি এখন, তুমি একবার বল প্রয়োগ করে থামিয়ে দাও, আমি আবার প্রসারিত হব। তখন অণুগুলো ওই প্রতিক্রিয়া বল, ওই যে ভিতরে মনে মনে ভাবলো সেটাই হচ্ছে প্রতিক্রিয়া বল, অণুগুলো দুটো একটা প্রতিক্রিয়া বল তাদের ভিতরে সঞ্চিত হয়েছে। এই প্রতিক্রিয়া বলটা তাদের মধ্যে জমা হতে থাকে। তারা তখনই কাজ করে যখন আমি বাহ্যিক বল প্রয়োগ করাটা থামিয়ে দিব। আমি দুটি অণুকে জোর করে কাছাকাছি নিয়ে আসলাম, সাম্যাবস্থান থেকেও কাছাকাছি নিয়ে আসলাম। এখন যতক্ষণ ধরে আমি কাছাকাছি নিয়ে আসলাম ততক্ষণ ধরে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হলো। যখনই আমি এই বলটাকে, এই এক্সটার্নাল ফোর্স বা আমি যে বলটা অ্যাপ্লাই করছি সেটাকে থামিয়ে দিব, তখন তারা সুযোগ পেয়ে সেই প্রতিক্রিয়া বল দ্বারা, অর্থাৎ সেই পীড়ন অ্যাপ্লিকেশন দ্বারা আবার প্রসারিত হবে। কতটুকু প্রসারিত হবে? যে অবস্থা থেকে, যে প্রসারিত অবস্থা থেকে আমি তাদেরকে সংকুচিত করে জোর করে কাছাকাছি নিয়ে আসছি, আবার তারা প্রসারিত হয়ে সেই আগের অবস্থানে ফিরে যেতে চাইবে। এখন আমি এই বলটা অপসারণ করে দিব। এই বলটাকে যদি অপসারণ করি, তারা আবার প্রত্যয়নী বা রিঅ্যাক্টিভ ফোর্স দ্বারা আবার প্রসারিত হয়ে অণুগুলো আগের অবস্থানে ফিরে আসবে। তখন আবার তাদের সাম্যাবস্থার দূরত্ব বা ইন্টার অ্যাটমিক ডিসটেন্স হবে আর নট। আবার তারা আন্তঃআণবিক দূরত্বে ফিরে আসবে। আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে সেই দূরত্ব, আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে সেই দূরত্ব, ইন্টার অ্যাটমিক ডিসটেন্স হচ্ছে সেই ডিসটেন্স, যে ডিসটেন্সে দুটি অণু থাকলে পরে কেউ কারোর উপরে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল কিছুই প্রয়োগ করতে পারবে না। কিন্তু আন্তঃআণবিক দূরত্বের চাইতে বেশি দূরত্বে নিয়ে গেলে তাদের মধ্যে প্রতিক্রিয়া বল হিসেবে উদ্ভূত হয় আকর্ষণধর্মী, আর আন্তঃআণবিক দূরত্বের চাইতে কম দূরত্বে তাদেরকে নিয়ে গেলে তাদের মধ্যে প্রতিক্রিয়া বল হয় বিকর্ষণধর্মী। এই যে তারা আবার দূরে সরে যাবে, তখন তাদের মধ্যে পীড়ন বল সেই ধর্মটা কি ধর্ম প্রদর্শন করবে? বল বা পীড়নটা হবে তখন বিকর্ষণধর্মী বল বা বিকর্ষণ বল। কারণ বিকর্ষণ না হলে তো কেউ কারোর কাছ থেকে দূরে সরবে না, তাহলে তখন তো তারা তাদের কাছ থেকে দূরে সরে আবার প্রসারিত হচ্ছে, তাহলে তখন তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে বিকর্ষণধর্মী বল। ওকে, আচ্ছা, এইটাকে তোমরা বইগুলোতে একটা ডায়াগ্রাম পাবে, সবার বইতে পাবে না, কিছু কিছু বইতে পাবে।
সেই ডায়াগ্রামটা দিয়ে এক কথায় তোমরা বুঝতে পারবে। দেখো আমি কি আঁকলাম, আমি এঁকেছি এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে বলের একটা কার্ভ, ওয়াই বরাবর বল প্রকাশ করছে। কিন্তু এখানে আমি এই বলটাকে দুই ভাবে প্রকাশ করছি, ধনাত্মক দিকে হচ্ছে বিকর্ষণধর্মী বিকর্ষণ বল, আর ঋণাত্মক দিকে হচ্ছে আকর্ষণ বল, আকর্ষণ বল। আর এইটা হচ্ছে দূরত্ব আর নট, সরি এটা হচ্ছে দূরত্ব আর, একটা জেনারেল সেন্স যে এখানে হচ্ছে দুটি অণুর মধ্যে ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স আর, ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স আর আমরা এটা ইকুইলিব্রিয়াম ডিসটেন্স বা সাম্যাবস্থা বলছি না, যে দুটো বস্তুর মধ্যে ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স আর। আর এখানে হচ্ছে আর নট, এইটার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে কি সাম্যাবস্থার দূরত্ব, সাম্যাবস্থার দূরত্ব। আমি মুখে বলছি, হয়তো লেখা অতটা বোঝা যাচ্ছে না তোমাদের কাছে, তারপরেও কথার সাথে মিলিয়ে নিলে তোমরা আশা করি বুঝতে পারবে। এইটা হচ্ছে ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স। দেখো এইখানে ইন্টারসেক্ট পয়েন্টটা কি মূল বিন্দু, এই মূল বিন্দুতে দুটি অণুর মধ্যে পরস্পর দূরত্ব কত, শূন্য। আস্তে 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 এক্স এক্সিস বরাবর দূরত্ব বাড়ছে, কিন্তু তার ফলে কি ঘটছে, সাম্যাবস্থায় থাকা অবস্থায় দেখো কার্ভের লাইনটা এইখানে ওয়াই এক্সিসের, ইন্টারঅ্যাটমিক ডিসটেন্সে বা সাম্যাবস্থায় ওয়াই এক্সিসের লাইন বা বলের লাইন সেটা কি শূন্য। তার মানে সাম্যাবস্থায় বা আন্তঃআণবিক দূরত্বে থাকা অবস্থায় অণু দুটোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কিছুই কাজ করে না, এখানে কি শূন্য। কার্ভ লাইনটা এখানে নামতে নামতে ইন্টারঅ্যাটমিক ডিসটেন্সে কোথায় নেমে গেছে, আকর্ষণ বা বিকর্ষণ বল কিছুই নাই, জিরো। ওই যে আমরা পড়েছি যে আন্তঃআণবিক দূরত্বে থাকা অবস্থায় দুটি অণুর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কিছুই কাজ করবে না, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে, জিরো। এখানে সেই জিরোটা সে শো করছে। এবার আসো, তুমি যখন আন্তঃআণবিক দূরত্ব থেকে বাহ্যিক বলের ক্রিয়ায় তাদের মধ্যে দূরত্বটা বৃদ্ধি করছো, তারা দূরে সরে যাচ্ছে, তখন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে। আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি, যেই প্রতিক্রিয়া বলের ধর্মটা হচ্ছে কি আকর্ষণধর্মী। এই যে দেখো আকর্ষণ, এই কার্ভ লাইনটা নিচে নেমে গেছে, নিচে কি আকর্ষণ বল ক্রিয়া করছে, কার্ভের লাইনটা নিচে নেমে যাওয়া মানেই হচ্ছে আকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে এই যে দেখো আকর্ষণ বল ক্রিয়া করছে, আকর্ষণ বল ক্রিয়া করতে করতে এখানে এসে আকর্ষণ বলের মান কিন্তু সবচেয়ে বেশি। এখন আমি যতই দূরে সরাবো ততই আবার সে সংকুচিত হয়ে, আকর্ষণ বলের কারণে সংকুচিত হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। এটা কি আনলিমিটেড দূরত্বের জন্য হতে থাকবে? তাহলে তার সেই স্থিতিস্থাপক বস্তু থাকবে না, কারণ একটা স্থিতিস্থাপক বস্তুর মধ্যে আমি ভর প্রয়োগ করে বা ভার দিয়ে প্রসারিত করছি, আর প্রতিবারই সেই ভারটাকে অপসারণের মাধ্যমে সংকুচিত হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। এই ঘটনাটা আনলিমিটেড ভারের জন্য হবে না, এই ঘটনাটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হবে, সেই সীমাটাকেই বলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ এইখানে এই দূরত্ব পর্যন্ত সেই পূর্ণ স্থিতিস্থাপক মতন আচরণ করবে, এখান থেকে এই পর্যন্ত সেই স্থিতিস্থাপক বস্তুর মতন আচরণ করবে। অর্থাৎ এরপরে আমি দূরত্ব আরো তাদের মধ্যে বৃদ্ধি করি, তারপরে আবার বল অপসারণ করে সংকুচিত করি, আকর্ষণ বলের কারণে সে সংকুচিত হয়ে ফিরে আসবে। কিন্তু এখানে দেখো আকর্ষণ বলের মান কিন্তু আবার কমে গেছে, এখানে আকর্ষণ বলের মান কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি, আর এখান থেকে যখন উপরে উঠবে আকর্ষণ বলের মান আবার কমে যাচ্ছে, অর্থাৎ জিরোর কাছাকাছি যাচ্ছে, তার মানে কি কমে যাচ্ছে। তাহলে এই যে আকর্ষণ বলের মান আবার কমে যাচ্ছে, তার মানে কি সে ফিরে আসছে, কিন্তু আকর্ষণ বলের কারণে সে ফিরে আসছে, কারণ আকর্ষণ বলের মান তো এখন অত বেশি নাই, সে ফিরে আসবে আকর্ষণ বলের টানে, কিন্তু অত পরিমাণ ফিরে আসবে না যত পরিমাণ ফিরে আসলে সে সম্পূর্ণরূপে সংকুচিত হয়ে আগের অবস্থাটা ফিরে পাবে। এজন্য এখানে দেখো কার্ভ লাইনটা আবার উপরে উঠে গেছে। এরপরে আসো, তুমি আরো তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করলা, ভার প্রয়োগের মাধ্যমে আরো দূরত্ব বৃদ্ধি করলা, সেই দূরত্ব বৃদ্ধির মাধ্যমে
তাদের মধ্যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স আরো বেড়ে গেল। এত বেড়ে গেল যে তুমি যেই ভারটা বা যেই বলটা এখন এক্সটার্নাল ফোর্স হিসেবে প্রয়োগ করছো, সেই এক্সটার্নাল ফোর্সটা এখন এত বেশি যেটা তার স্থিতিস্থাপক সীমাকেও ক্রস করে গেছে। স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক বস্তুর জন্য তার যে লিমিটটা ছিল সেটাও ক্রস করে গেছে। এখন সে হয়তো প্রসারিত হতে হতে ভেঙে বা ছিঁড়ে যাচ্ছে। তার মানে কি, তার মধ্যে আর কোনো আকর্ষণ বল নাই। এটা এক এক বস্তুর বেলায় এক এক রকম বিধায় এই লাইনটাকে একটু ফাঁকা রাখা হয়, কারণ এটাকে অসীম বোঝানোর জন্য। ঠিক আছে, যে অসীম পরিমাণ আকর্ষণ, অসীম পরিমাণ বলের জন্য সে কি হলো, তার ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটাকে এত পরিমাণ বৃদ্ধি করলো যে সেখান থেকে আর সে সংকুচিত হয়ে কোনোভাবে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, এবং সে কি হলো, ভার সহ্য করতে না পেরে এখানে এসে সে ভেঙে গেল বা ছিঁড়ে গেল। তখন সেই বলটা, সেই ভারটাকে আমরা বলবো অসহনীয় ভার। আমরা কি বলবো সেটাকে? অসহনীয় ভার। তাহলে অসহনীয় ভার হচ্ছে সেই ভার যেই ভারের জন্য বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্মটাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে নষ্ট করে দিবে, এবং বস্তুর স্থিতি ধর্মটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, বস্তুটি ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাকে বলা হয় অসহনীয় ভার। এবার আসো, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম দুটি অণুর মধ্যে যদি ধীরে ধীরে আমরা তাদের মধ্যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বৃদ্ধি করি। এবার আসো, আমরা যদি অণু দুটোর মধ্যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সকে কমিয়ে দেই, আন্তঃআণবিক দূরত্ব কমিয়ে দেই, অণু দুটোর মধ্যে যদি সংকোচন ঘটাই, তাহলে অণু দুটোর মধ্যে যদি সংকোচন ঘটাই, লাইনটা কোথায় উঠে গেছে দেখো, কার্ভ লাইনটা ধীরে ধীরে উপরে উঠে গেছে। এর মানে কি, অণু দুটোর মধ্যে সংকোচন ঘটালে উপরে কি, উপরে দেওয়া আছে বিকর্ষণ বল। অণু দুটোর মধ্যে আন্তঃআণবিক দূরত্বকে যদি সংকুচিত করি, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি জোর করে যাতে তাদেরকে আন্তঃআণবিক দূরত্ব থেকে যত কাছাকাছি নিয়ে আসছি, বিকর্ষণ বলের মাধ্যমে প্রসারিত হয়ে আগের অবস্থানে ফিরে আসার জন্য চেষ্টা করছে। যত বেশি আমি বল প্রয়োগ করব, তার মধ্যে এই চেষ্টাটা তত বেশি হবে, তত বেশি প্রতিক্রিয়া বল উদ্ভব হবে, এবং তত বেশি বিকর্ষণ বলের উদ্ভব হবে, এবং তত বেশি এই লাইনটা তখন উপরে উঠবে। অর্থাৎ এই লাইনটা আস্তে আস্তে উপরে ওঠা মানেই হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স ধীরে ধীরে কমানোর কারণে বিকর্ষণ বলের মানও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। যত বেশি বিকর্ষণ বল, তত বেশি প্রতিক্রিয়া বল, এবং তত বেশি তার সাম্যাবস্থানে ফিরে আসার টেন্ডেন্সি বা প্রবণতা দেখা দেয়। তাহলে আন্তঃআণবিক দূরত্বের সাথে আমরা এই গ্রাফটা থেকে স্থিতিস্থাপক বস্তুর এই ধর্মটাকেও ব্যাখ্যা করতে পারছি। অর্থাৎ স্থিতিস্থাপক বস্তু যে ধর্মটাকে প্রদর্শন করে, এই ধর্মটার কারণ হিসেবে আমরা এই জিনিসটাকে উপস্থাপন করতে পারি। এই জন্য বলা হয় যে এটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্বের সাহায্যে বা আন্তঃআণবিক ব্যাখ্যা দ্বারা আমরা বস্তুর স্থিতিস্থাপক ধর্মকে কিভাবে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মোটামুটি তোমরা বুঝে গেছো যে বস্তুর স্থিতিস্থাপক ধর্ম কি। বস্তু স্থিতিস্থাপক ধর্মের মধ্যে যতগুলো টার্ম আছে সবগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে এসে আমি বলার চেষ্টা করেছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে কেন একটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্মটা প্রকাশ পায়, এর ব্যাখ্যাটা কি, এর কারণটা কি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি এই অংশটা নিয়ে, পদার্থের গঠনের এই অংশটা হচ্ছে স্থিতিস্থাপকতা, এটা নিয়ে নেক্সটে আমি আর আলোচনা করব না। তো আমি একটু ইয়াতে চলে যাই, কি বলে, আরেকটু জিনিস বুঝিয়ে দেই বা তোমাদেরকে বলে দেই। আশা করি সেটুকু শিখলে তোমাদের মোটামুটি একটু কভার হয়ে যাবে। সেটা হচ্ছে স্থিতিস্থাপক ধর্মটা তিন ধরনের। স্থিতিস্থাপক ধর্ম কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে কম হয়। এটাকে আমরা প্রকাশ করতে পারি স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে বা ইলাস্টিক মডুলাস দিয়ে। সেই ইলাস্টিক মডুলাস হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমার ক্লাস হয়তো আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। আমাদের ক্লাসের
টাইম নির্দিষ্ট করা আছে, সেই অনুযায়ী হয়তো আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমি শুধু টার্মগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক কে আমরা বলি ইয়ং মডুলাস। আমরা কি বলি তাদেরকে? ইয়ং মডুলাস। দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমি কিভাবে লিখতে পারি? দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি। এটা কিন্তু আরেকটা সূত্র আছে, হুকের সূত্র। পীড়ন বাই বিকৃতি পীড়ন সমানুপাতিক বিকৃতি, বা পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুব সংখ্যা। এটাকে বলা হয় হুকের সূত্র। অর্থাৎ যে পরিমাণ, এইটার একটা কন্ডিশন আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এটাকে আমরা বলি হুকের সূত্র। হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুব সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন বাই বিকৃতি হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন বিকৃতি যত বেশি হবে তার মধ্যে উদ্ভূত পীড়নের মানও তত বেশি হবে। দুটো টার্মের মধ্যে সমানুপাতিক রিলেশন, সমানুপাতিক সম্পর্কটা, আনুপাতিক সম্পর্কটা তখনই হয়। সমানুপাতিক সম্পর্কের কথার অর্থই হচ্ছে এটা, তুমি যে কোনো একটা টার্মের মান বৃদ্ধি হবে, আরেকটারও বৃদ্ধি হবে। এটা যত অনুপাতে বৃদ্ধি হবে, এটা তত অনুপাতে বৃদ্ধি হবে। তুমি একটা বস্তুর মধ্যে যত বিকৃতি ঘটাবে, তার মধ্যে থেকে তত পীড়ন তৈরি হবে। তুমি যদি বস্তুর মধ্যে কম বিকৃতি ঘটাও, অবশ্যই বল প্রয়োগের মাধ্যমে, তুমি যদি বস্তুর মধ্যে বল প্রয়োগের মাধ্যমে কম বিকৃতি ঘটাও, তার মধ্যে থেকে উদ্ভূত পীড়নের মান কম হবে। তুমি যদি বেশি বিকৃতি ঘটাও, তার মধ্যে উদ্ভূত পীড়নের মান বেশি হবে। তুমি একটা জিনিসকে টেনে জোরে লম্বা করো, সেটা তত জোরে ফিরে আসবে। আস্তে লম্বা করো, সেটা আস্তে আস্তে ফিরে আসবে। তার মানে হচ্ছে এটা সম্পূর্ণরূপে হুকের সূত্র ফলো করে। এই জন্য বিজ্ঞানী একটা সূত্র দিয়েছেন, সেই সূত্রটাকে আমরা বলছি হুকের সূত্র। সেই সূত্রটিকে স্পষ্টভাবে লেখা আছে, পীড়ন বিকৃতির অনুপাত হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। অর্থাৎ এটাকে ম্যাথমেটিক্যাল সেন্সে আমি লিখলে পীড়ন সমানুপাতিক বিকৃতি। কোন বস্তুর মধ্যে যত বেশি বিকৃতি হবে, বস্তুটি থেকে উদ্ভূত পীড়নের মান তত বেশি হবে। তাহলে তিন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে। সেটা হচ্ছে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে আমি বলি দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতি। তারপরে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটাকে আমি বলি আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। এটাকে ইংরেজিতে বলে বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস অর্থাৎ ভলিউম স্ট্রেস, ভলিউম স্ট্রেইন। রিজিডিটি মডিউলাস অর্থাৎ দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। তোমরা অবশ্যই এই বাংলার পাশাপাশি ইংরেজি টার্মগুলো শিখবে। রিজিডিটি মডিউলাস অর্থাৎ মোচড় বিকৃতি, কিন্তন বিকৃতি, হ্যাঁ, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর বিকৃতিকে বলে মোচড় বিকৃতি, কিন্তন বিকৃতি। এটা হচ্ছে মোচড় পীড়ন বা কৃন্তন পীড়ন, কৃন্তন পীড়ন ডিভাইডেড বাই কৃন্তন বিকৃতি। ঠিক আছে, এটাকে যদি আমি ইংরেজি টার্মে লিখি, তাহলে এখানে কি লেখা যায়? দৈর্ঘ্য পীড়নকে লেখা যায় এফ বাই এ, একক ক্ষেত্রফলের থেকে উদ্ভূত বলকে বলা হচ্ছে পীড়ন, ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি এল বাই এল। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ওই একই জিনিস, একক ক্ষেত্রফল থেকে উদ্ভূত বলকে, প্রতিক্রিয়া বলকে বলছি পীড়ন। ছোট ভি বাই বড় ভি, ছোট ভি হচ্ছে কি আয়তন বিকৃতি, আয়তনের পরিবর্তন, বৃদ্ধি বা সংকোচন যেটাই হোক, ডিভাইডেড বাই আদি আয়তন। আর এটার বেলা হবে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি এফ বাই এ, একক ক্ষেত্রফলের থেকে উদ্ভূত বলকে বলি আমি পীড়ন। তাহলে সেটা হচ্ছে এফ বাই এ, কিন্তু এখানে মোচড় বিকৃতিকে আমরা প্রকাশ করি কি দিয়ে? থিটা দিয়ে। মোচড় বিকৃতিকে আমরা বলি থিটা দিয়ে। তো আজকে আমার সময় শেষ, আজ এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে আবার যখন সুযোগ হবে তোমাদেরকে জানানো হবে, এবং
তখন আমরা আবার এর পরের থেকে শুরু করব। তো আশা করছি আজকে আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা এই ক্লাসটি থেকে উপকৃত হয়েছ। এবং যেহেতু আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাসে মিট করতে পারছি না, তাই আমরা যে কোনো ভাবে যে কোনো প্রকারে চেষ্টা করছি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবং তোমাদের সাথে আমরা এই প্রাণবন্ত ভাবে এইভাবে আমরা ক্লাস নিব। হয়তো তোমরা আমার সাথে সামনে থাকলে আমি তোমাদের কোশ্চেনগুলো শুনতে পারতাম, প্রবলেম বুঝতে পারতাম, তবে আমার অভিজ্ঞতার আলোকে আমি যেখানে যেখানে সাধারণত তোমাদের প্রবলেম হতে পারে সেই জিনিসগুলোর উপরে জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা জিনিসগুলো সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো এবং এইটাকে মাথায় নিয়ে তোমরা এই বইয়ের এই অংশে যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবে এবং প্রশ্নগুলো পড়ে ফেলবে। সাধারণত প্রশ্নগুলো মুখস্থ না করে তোমরা বেসিকগুলো নেওয়ার চেষ্টা করবে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখবে। তো তোমাদের সবাইকে এই ক্লাসটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, আমাদের সকলের জন্যই, সকল শিক্ষকদের সকলের জন্য আমি শুভকামনা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, অপ্রয়োজনে কেউ বাইরে বের হবে না। কারণ এই যুদ্ধ শেষ করে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো, তখন যেন আবার সবাইকে আমরা কাছে পাই, তোমাদের সেই মুখগুলো যেন আমরা দেখতে পারি এবং তোমাদের সাথে আবার ক্লাসে অংশগ্রহণ করব। তাই আজকের ক্লাসে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমি শাহানারা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। খোদা হাফেজ।